করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনা করব কোষ বা সেল। দেখো, আমরা যদি একটি বাড়ির লক্ষ্য করি তাহলে বাড়িটি গাঁথনি ইট দিয়ে, তাহলে বাড়িটির যে গাঁথনি ইট দিয়ে, এই বাড়ির গাঁথনির যে ইট দিয়ে, এটি একটি ওই বাড়ির একক। তাহলে জীবদেহেরও এরূপ একক আছে, জীবদেহেও এরূপ একক আছে, সেই একককে আমরা বলবো কোষ বা সেল। এই কোষ বা সেল এরা এতই ছোট, কিছু কোষ আছে যাদের খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হয়। আবার কিছু কোষ খালি চোখেও দেখা যায়। যেমন আমরা যদি লক্ষ্য করি একটি মুরগির ডিমকে, তাহলে এটি একটি কোষ, খালি চোখে লক্ষ্য করা যায় বা দেখা যায়। কিন্তু আবার এমন অনেক কোষ আছে যাদের খালি চোখে আমরা দেখতে পারি না। যেমন ধরো, একটি যদি তোমরা যে ইংরেজি লিখতে লিখতে একটা ফুল স্টপ যে দিয়ে দাও, এই ফুল স্টপের মধ্যে প্রায় 300-400 কোষ থাকতে পারে। কোষ এত ছোটও হতে পারে। তাহলে তাহলে দেখো, একটা জীবদেহ যদি আমরা লক্ষ্য করি, ধরো একটি জীবদেহ সে উদ্ভিদ হতে পারে কি, তোমার দেহ হতে পারে কি, আমার দেহ হতে পারে কি, যে কোনো প্রাণীর দেহ হতে পারে। তাহলে জীবদেহ যদি লক্ষ্য করি, সেখানে কী আছে না, দেখো বিভিন্ন অঙ্গ আছে, জীবদেহে বিভিন্ন অঙ্গ আছে। অঙ্গগুলি ধরো, ফুসফুস একটি অঙ্গ, আবার হৃৎপিণ্ড একটি অঙ্গ, আবার বৃক্ক একটি অঙ্গ। এগুলি বিভিন্ন ধরনের অঙ্গ আছে আমাদের শরীরে। তাহলে সেই অঙ্গগুলি গঠন কি দিয়ে না, কলা দিয়ে, কলা বা টিস্যু। কলা আবার কি দিয়ে গঠিত? কলার একক হচ্ছে কোষ। তাহলে জীবদেহে কতগুলি অঙ্গ সমষ্টি মিলে একটি জীবদেহ গঠন হলো। প্রথমেই দেখো, এখান থেকে যদি আমরা আসি, তাহলে দেখো কোষ সমষ্টি যদি একটি নির্দিষ্ট কাজ করে, তাকে কলা বলা হয়। আবার বিভিন্ন কলা সমষ্টি মিলিত হয়ে একটি অঙ্গ গঠন করে, আবার অঙ্গ সমষ্টি মিলিত হয়ে একটি জীবদেহ গঠন করে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে জীবদেহের গঠনটি কীরূপ হয়েছে। তাহলে কোষের যদি আমরা সংজ্ঞা দেখি, কোষের সংজ্ঞায় আমরা কি বলবো? সহজভাবে যদি আমরা বলতে যাই, কোষের সংজ্ঞা কোষের সংজ্ঞায় যদি আমরা দেখি, তাহলে কি বলবো? জীবদেহের গঠনগত ও কার্যগত একক কোষ। গঠনগত কার্যগত একক হলো কোষ। বা যদি আরও একটু ভালো করে বলতে চাও, তাহলে অর্ধবেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দাবেষ্ট জীবদের গঠনগত কার্যগত একক হলো কোষ। এভাবেও বলতে পারো। এবার দেখো, কোষের যদি ইতিহাস আমরা দেখি, তাহলে 1665 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। দেখো, তিনি প্রথমে কিন্তু একটি ওই হোমিওপ্যাথি শিশিরের উপরে সোলার ছিপি থাকে না, সেই সোলার ছিপিকে তিনি ছুরির সাহায্যে প্রস্থচ্ছেদ করছিলেন, পাতলা প্রস্থচ্ছেদ করছিলেন, এবং সেগুলিকে দেখেন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। সেগুলির মধ্যে একটি কুঠুরি, মানে জেলখানে যেমন কুঠুরি বা সেল থাকে আসামিদের থাকার মতো, সেরকম কুঠুরি
তিনি লক্ষ্য করেন এবং সেই কুঠুরিগুলো দেখেই তিনি নামকরণ করেন সেল। দেখো, আমরা আগেই বললাম যেমন কিছু কোষ খালি চোখে দেখা যায়, আবার অধিকাংশ কোষ খালি চোখে দেখা যায় না। তাহলে দেখো, এর জন্য প্রথমেই আমরা লক্ষ্য করি, প্রথমেই আবিষ্কার হলো সরল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ মানে ছোট জিনিসকে বড় করে দেখা যায়, ছোট জিনিসকে বড় করে দেখা যায় যাতে 15 থেকে 20 গুণ বড় করে দেখা যায়। কোনো বস্তুকে রাখলে তার পাটাতনের উপর 15 থেকে 20 গুণ বড় করে দেখা যায়, বড় করে দেখা যায়। তারপরে আর আবিষ্কার হলো সরল যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা যায়, 4000 গুণ বড় করে দেখা যায়। তারপরে বিজ্ঞানীগণ আবিষ্কার করলেন আধুনিক বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। $50,000 থেকে 3 লক্ষ গুণ, 3 লক্ষ গুণ বড় করে কোনো বস্তুকে দেখা যায়, বড় করে দেখা যায়। অর্থাৎ তার পাটাতনে কোনো বস্তু রাখলে সেটা 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখা যায়। যদি এখানে তুমি একটি মাথার চুলকে রাখো, তাহলে সেই মাথার চুলটি 50,000 থেকে 3 লক্ষ বড় করে দেখা যাবে। অর্থাৎ একটি মনে হবে যে একটি মোটা কাছি তোমাদের নজরে আসবে চুলটিকে। এটা এত বড় করে এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। আমরা এই কোষ সম্পর্কে আলোচনার করার আগে আমরা একটু কোষের বিভিন্ন অংশগুলো সম্বন্ধে জেনে নিয়ে এসো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো, কোষ, কোষে প্রধানত কি কি আছে দেখো। একটি কোষ যদি লক্ষ্য করি তাহলে কোষের কোষ প্রাকার আছে। কি আছে না কোষ প্রাকার, যেগুলো আমরা পরে পরে আলোচনা করব। আর কি আছে না ভ্যাকুওল আছে। আর কি আছে কোষের মধ্যে না প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম বা একে প্রোটোপ্লাস্টও বলা হয়, প্রোটোপ্লাস্ট। এবার দেখো, কোষ প্রাকার উদ্ভিদ কোষে থাকে, উদ্ভিদ কোষে। কিন্তু প্রাণী কোষে সেটা কি না সেটা হচ্ছে কোষ পর্দা। প্রাণী কোষে কি কোষ পর্দা, কোষ পর্দা। এবার প্রোটোপ্লাস্টের আবার দুটি অংশ। প্রোটোপ্লাস্টে আবার কটি অংশ না প্রোটোপ্লাস্টে আবার দুটি অংশ। দেখো, প্রোটোপ্লাস্টে দুটি অংশ, একটি হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, আর একটি হচ্ছে নিউক্লিয়াস। আর একটি হচ্ছে নিউক্লিয়াস। এবার দেখো, সাইটোপ্লাজমে আবার অনেকগুলি আছে। সাইটোপ্লাজমে সজীব কোষীয় অঙ্গাণু,
তাহলে দেখো সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত যান্ত্রিক কাজে লিপ্ত সজীব কোষীয় অঙ্গাণু, যান্ত্রিক কাজে লিপ্ত কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু। এটা আবার দেখো কি কি আছে না, এটাই আছে সেন্ট্রোজোম। কি আছে না, সেন্ট্রোজোম, আর মাইক্রোটিবিউলস। আর কি আছে না, দেখো বিপাকে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু, বিপাকে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু। এর মধ্যে এইটার মধ্যে কি কি আছে না, দেখো এটার মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, দুয়ে প্লাস্টিড, তিনে এন্ডোপ্লাজমীয় জালিকা, তারপরে কি আছে গলগি বডি, তারপরে কি আছে লাইসোজোম, আর রাইবোজোম। এগুলো সব বিপাকে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু। আর কি আছে না, দেখো সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত নিষ্ক্রিয় জড়বস্তু। তার মধ্যে কি কি আছে নিষ্ক্রিয় জড়বস্তুর মধ্যে না, দেখো সঞ্চয়ের মধ্যে কি কি আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। আর কি আছে না, খরিতর মধ্যে কি কি আছে, এনজাইম আছে, নেকটার আছে, ইত্যাদি আছে। আর কি আছে না, রেচন পদার্থের মধ্যে কি কি আছে না, ট্যানিন আছে, রেজিন আছে এবং গাম আছে। এবার দেখো একটি কোষের মধ্যে এগুলো আমরা লক্ষ্য করি, পরে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, তোমরা আরও ভালোভাবে বা বিশদভাবে বুঝতে পারবে। এবার কোষ আমরা কি বললাম না, কোষ খালি চোখেও দেখা যায়, আবার অণুবীক্ষণ যন্ত্র ছাড়াও কোষ দেখা যায় না। যেমন দেখো এককোষী জীবও হয়, আবার বহুকোষী জীবও হয়। আমরা যদি দেখি অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, মানে একটি মাত্র কোষ দ্বারা গঠিত এই জীবদেহ। অ্যামিবা এককোষী প্রাণী। আবার
আমাদের চারপাশে যে সমস্ত জীব বা প্রাণী আছে, জীব আছে, তাদের অসংখ্য কোষ দ্বারা গঠিত। যেমন একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি দেখি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি পর্যন্ত কোষ থাকে, কোষ থাকে। দেখো, কোষের আকার সাধারণত মাপা হয়। কোষের আকার সাধারণত মাপা হয় মাইক্রোমিটার দিয়ে, মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে। মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে, মাইক্রন এককে। এবার দেখো, 1 মাইক্রোমিটার সমান 1 মাইক্রোমিটার সমান 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। আরো কি মাপা হয় না, দেখো, 1 মাইক্রোমিটার এই চিহ্ন দ্বারা ব্যবহার করা হয় সমান 1000 ন্যানোমিটার। 1000 ন্যানোমিটার। আবার দেখো, 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। 10 অ্যাংস্ট্রম এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো, 1 মাইক্রন মাপে 400টি কোষ হেঁটে যায়। 400টি কোষ হেঁটে যায়। এবার দেখো, সবচেয়ে বড় উদ্ভিদ কোষ, সবচেয়ে বড় উদ্ভিদ কোষ অ্যাসিটাবুলারিয়া। আয়তনে সবচেয়ে ছোট, আয়তনে সবচেয়ে বড় এককোষী প্রাণীকোষ, উট পাখির ডিম।
আয়তনে সবচেয়ে ছোট, আয়তনে সবচেয়ে ছোট ছোট কোষ মাইক্রোপ্লাজমা, এটা বিজ্ঞানসম্মত নাম, মাইক্রোপ্লাজমা গলিসেপ্টিকাম, গলিসেপ্টিকাম। সবচেয়ে লম্বা প্রাণীকোষ, সবচেয়ে লম্বা প্রাণীকোষ নিউরন বা স্নায়ুকোষ, নিউরন বা স্নায়ুকোষ। এবার জেনে নিয়ে এসো মানুষের শরীরে, মানুষের বৃহত্তম কোষ, মানুষের বৃহত্তম কোষ স্নায়ুকোষ বা নিউরন। বা নিউরন। আর মানুষের ক্ষুদ্রতম, মানুষের ক্ষুদ্রতম কোষ লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। সংক্ষেপে আরবিসি, রেড ব্লাড কর্পাসেলস। এবার দেখো কোষের যদি আকার আমরা লক্ষ্য করি তাহলে আমরা কি বলতে পারবো, নির্দিষ্ট কোনো আকার নেই কোষের। স্তম্ভাকার, বহুভুজাকার, কমার মতো, মাকুর মতো বিভিন্ন টাইপের কোষ হয়, বিভিন্ন টাইপের কোষ হয়। তাই আমরা বলতে পারি যে কোষের কোনো নির্দিষ্ট আকার নেই। আরও কয়েকটি বিষয় এখানে জেনে নিয়ে এসো। দেখো এই যে কোষ সম্পর্কে বা বিভিন্ন পরমাণুর গঠন সম্পর্কে আমরা যে জানতে পারছি, তার জন্য আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের অনেক কিছু নির্ভরের উপরে আমরা জানতে পারছি। তাহলে দেখো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র যদি আবিষ্কার না হতো আমরা বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানতে পারতাম না এবং এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র গঠনগুলি আমরা ব্যাখ্যা করতে পারতাম না। তাহলে 1932 খ্রিস্টাব্দে 1932 খ্রিস্টাব্দে নুল ও রুস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে। রবার্ট হুক প্রথমে, তিনি যে কোষ আবিষ্কার করেছেন সেটা মৃত। লুইয়েন হক প্রথম সজীব কোষ আবিষ্কার করে।
আবিষ্কার করে 1674 খ্রিস্টাব্দে। 1674 খ্রিস্টাব্দে। এবার দেখো পার্কিনজি প্রোটোপ্লাজম নামকরণ করেন। প্রোটোপ্লাজম নামকরণ করেন। আর উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ মিলে কোষতত্ত্বের প্রবক্তা। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ মিলে কোষতত্ত্বের প্রবক্তা বিজ্ঞানী স্নাইডেন এবং সোয়ান। স্নাইডেন ও সোয়ান। তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা শুরু করব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।